আজ আমরা শুরু করব পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ অর্থাৎ যেটা অভিকর্ষণ নামে পরিচিত। এবং আজকে আমরা পৃথিবীর বিভিন্ন অংশে কি কারণে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ স্মল জির মান চেঞ্জ হতে পারে, অর্থাৎ দেখবো আমরা উচ্চতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে জি চেঞ্জ হয়, বা গভীরতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে জি চেঞ্জ হয়, বা পৃথিবীর শেপের উপর কীভাবে চেঞ্জ হয়, বা পৃথিবী যে আবর্তন করতেছে ওর ফলে কী পরিমাণ জি চেঞ্জ হতে পারে, এই সমস্ত কিছু ট্রাম। তো চলো শুরু করি। হেডিং লাগা আজকে শুরু হবে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ যেটা আমরা অভিকর্ষ নামে জানি। অভিকর্ষজ বল। এখানে ডেফিনেশনে কি বলবে তুমি? পৃথিবী তার উপস্থিতির জন্য তার কাছাকাছি বস্তুকে যেই বল দ্বারা আকর্ষণ করে সেটাই হবে। এটা সংজ্ঞাতে লিখে নাও। ভূপৃষ্ঠের উপরে বা কাছাকাছি অবস্থিত প্রতিটি বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে বা অভিকর্ষজ বল বলে। ঠিক আছে, অভিকর্ষ বলে। ধরো এটা পৃথিবী আছে, পৃথিবীর উপরে একটা বস্তু আছে। পৃথিবীর কেন্দ্র থেকে, কারণ আমার গ্র্যাভিটেশনের নিয়ম কি ছিল, সবসময় বস্তুর কেন্দ্র থেকে দূরত্ব মাপতে হয়, সে পৃথিবী হোক বা যে কোনো বস্তু হোক। ঠিক আছে, তাহলে ধরলাম ওই দূরত্ব মানে এর সেন্টার থেকে তার সেন্টারের দূরত্ব ধরো আর, এর পৃথিবী মানে বড়তে এম বেশি ভর, এটা ছোটোখাটো বস্তু ধরো স্মল এম ভর আছে। তাহলে একে আমি এভাবে লিখতে পারি। আচ্ছা, ব্যাপারগুলো লিখে নাও। ধরি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর বা ক্যাপিটাল আর, ধরো এটা এখান থেকে ধরো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, বাইরের বস্তুটার ভর হচ্ছে স্মল এম, যেটা আর দূরত্বে আছে, যেটা আর দূরত্বে অবস্থিত। তাহলে এর সঙ্গে এর মহাকর্ষীয় বল কি হবে? অভিকর্ষজ বল। এখানে এফ সমান আসবে, সূত্র যেমন ছিল জি এম এম বাই আর স্কোয়ার। আবার পৃথিবীর ক্ষেত্রে আমরা সেই নিউটনের সেকেন্ড ল থেকে জানতাম এফ সমান হয় এম এ। হ্যাঁ, এখানে এ মানে কি পৃথিবীর জন্য হয় জি, এম জি হবে। এই যে এইটা এফ সমান হয় এম এ, এখানে এ মানে তো জি আছে, তাহলে এফের জায়গায় লিখবো এম জি। তাহলে এম জি সমান আসবে জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। একটা এম এম কেটে যাবে, স্মল এমটা কেটে যাবে, তাহলে স্মল জি সমান আসবে জি এম বাই আর স্কোয়ার। আবার পেলাম সে রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ। এটা ছিল গ্র্যাভিটেশনাল মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তু দূরত্ব আর। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ক্যাপিটাল জি অ্যান্ড স্মল জি। তাহলে এখানে স্মল জিটা পরিবর্তন হচ্ছে 1/r স্কোয়ারের সঙ্গে, দেখা যাচ্ছে পরিষ্কার। একটা ফান্ডামেন্টাল প্রশ্ন হয় এইভাবে, ধরো একটা আপেল গাছ থেকে পড়তেছে নিচের দিকে। হ্যাঁ, আপেল আছে উপরে, পৃথিবী আছে নিচে। তাহলে পৃথিবী যদি এখন আপেলকে নিচের দিকে একটা বল দিয়ে টানে, তার প্রতিক্রিয়া অনুযায়ী এও তো একটা বল দিয়ে এদিকে টানবে। ভাবো তুমি, ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবে বলছে নিউটন দা, তাহলে এখানে মেনে চলতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপেলটা এইদিকে নামবে, না পৃথিবীটা এদিকে সরে যাবে, না দুজনেই কিছুটা করে সরে আসবে? কোন ঘটনাটা ঘটবে বলো? আপেলটা নিচের দিকে পড়বে। কেন পড়বে আপেলটা নিচের দিকে, পৃথিবী কেন সরবে না এদিকে? ওটা নির্ভর করে ওখানে কার ক্ষেত্রে কত পরিমাণ ত্বরণ তৈরি হচ্ছে। দেখো ত্বরণের হিসাব করলো, এফ সমান হয় এম জি বা এম এ,
এফ সমান হয় এম এ। আচ্ছা প্রশ্নটা লিখে নাও এখানে, প্রশ্ন হচ্ছে আপেল পৃথিবীর দিকে যাবে না পৃথিবী আপেলের দিকে আসবে? আপেলের দিকে আসবে, সেটাকে তুমি ম্যাথমেটিক্যালি মানে ইকুয়েশন দ্বারা কীভাবে বুঝবে? আমরা এফ সমান জানি এম এ, হ্যাঁ, তাহলে এখান থেকে ত্বরণের মান কী হবে বলো তো? এ সমান আসবে এফ বাই এম। এখানে একটা বিষয় মনে রাখবে কিন্তু, পৃথিবী যেই বল দ্বারা বস্তুটাকে টানতেছে আপেলটাকে, আপেলটা কিন্তু সেই সেম বল দ্বারা পৃথিবীকে টানতেছে। দুজনের বলটা কিন্তু সেম, মানে তারা যদি এফ হয় আরও এফ, কিন্তু ডিফারেন্ট হয়ে যায় এই ভরে এম। নিচে ভর আছে, তাহলে যার নিচে বেশি বড় হবে তার তো ত্বরণ কম হবে। পৃথিবীর ভরটা তো বিশাল, তার নিচে প্রচুর বড়, মানে আলটিমেট এটা হচ্ছে খুব ছোট, নেগলিজিবল যাকে বলে, বাদ দেওয়া যায়। কিন্তু আপেলের ভর তো অত বড় নয়। আপেল কত হয়? 200, 250, 500, 500 হয়নি, জোর করে এত বড় ধরলে 500, ঠিক আছে। তার মানে এই এমটা ছোট হয়ে যায়, তাহলে নিচে ছোট মানে আলটিমেট আর এটা বড়, তাহলে যার জন্য ত্বরণ বেশি হবে সেই হচ্ছে এদিকে টানা হয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে এখানে আপেলের জন্য এ অফ এ, আপেলের জন্য এটা ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ফ্রম এ অফ আর্থ, ঠিক আছে। কারণটা হচ্ছে এখানে ক্যাপিটাল এমটা পৃথিবীর ভরটা অনেক বড় ফ্রম এম। তাহলে কি বুঝলে? যার ভর বেশি হয় তার ত্বরণ কম হয়, দেখছো। আর্থের ত্বরণ কম হবে ডেফিনেটলি, ওই জন্য আর্থ সরে না ওদিকে, যে হালকা আছে সেই এদিকে টানা হয়ে চলে আসে। এটা লজিক্যালি বোঝা যায়। আচ্ছা এখান থেকে এই যে অভিকর্ষজ ত্বরণ পড়ি আমরা সবসময় জি পড়ি, জির একটু ডেফিনেশন লিখে রাখো তো এখানে। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি কাকে বলে? একদম সহজভাবে বলবে, কি বলবে? অভিকর্ষজ টানের প্রভাবে কোনো বস্তু যেই ত্বরণের নিচের দিকে পড়তে থাকে তাকে বলে অভিকর্ষজ ত্বরণ। সাধারণ ব্যাপার। লিখো তাহলে অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে, অবাধে পতনশীল মানে কোনো রকম বাধা ছাড়া পতনশীল বস্তুতে যে নিম্নমুখী ত্বরণের সৃষ্টি হয়, নিম্নমুখী ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। কেন নিম্নমুখী বলছে বলো তো? এই দিকে ত্বরণের মুখ সবসময় হবে পৃথিবীর দিকে। তুমি যদি কোনো বস্তু উপর দিকে ছুঁড়ো তখনও কিন্তু পৃথিবী চাইছে ওকে নিচের দিকে নামাইতে, ঠিক আছে। অলওয়েজ নিচের দিকে, পড়ার সময় তো নিচের দিকে আছে, উঠার সময় সে চাইছে নিচের দিকে নামাইতে। এইবার জাস্ট আমাদেরকে পড়তে হবে যে পৃথিবীর থেকে কোনো বস্তু যদি উচ্চতা বাড়ে আস্তে আস্তে করে, তার তো জি চেঞ্জ হবে, আমরা জানি কমে যায়, ঠিক আছে। সেটা কি এক্সপ্রেশনে কমবে তার রাশিমালা ডেরাইভ করব। আগে দেখি কি কি কারণে জি চেঞ্জ হতে পারে, স্মল জি। চলো এবার হেডিং লাগাও, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আমরা মেন 4টা পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যেই কারণে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণকে তুমি চেঞ্জ করতে পারো বা চেঞ্জ হয়। 1 নম্বর হচ্ছে পৃথিবীর অসম আকৃতির জন্য, পৃথিবীর অসম আকৃতি। অসম আকৃতি মানে পৃথিবীর শেপ তো পুরো স্ফেরিক্যাল নয়, মানে গোল নয়, ঠিক তো। তোমরা জিওগ্রাফি তোমাদের কারো কারো আছে, তোমরা জানবে পৃথিবীর শেপ কী হয়, সে অনেকটা থেতলানো মতো, ঠিক আছে। মাঝের দিকটা বেশি চওড়া আর দুই মেরুটা যেন একটু ভিতর দিকে ঢুকে গেছে বলে মনে হয়, ইররেগুলার অংশ, অসম আকৃতি। তো সেই জন্য কী হবে, বিভিন্ন জায়গায় জি সমান হবে না, আলাদা আলাদা হবে। এই জায়গায় একরকম, সেই জায়গায় একরকম। এটা একটা কারণ হলো অবশ্যই। 2 নম্বর, যদি তুমি পৃথিবী থেকে উচ্চতা পরিবর্তন করো, উচ্চতা পরিবর্তনের জন্য। 3 নম্বর হবে
গভীরতা পরিবর্তন, তুমি মাটি খুলতে খুলতে যত ভিতর দিকে ঢুকবে জি চেঞ্জ হবে পৃথিবীর। গভীরতার জন্য। 4 নম্বর পৃথিবীর আহ্নিক গতির জন্য। পৃথিবী যে নিজের অক্ষের দিকে ঘুরতেছে ওর ফলেও জি চেঞ্জ হয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য। ঠিক আছে, প্রথমটা সম্পর্কে বিশেষ কিছু ডেরাইভ করার নেই, ডেরাইভ করতে হবে আমাকে 3টা পয়েন্ট নিয়ে। উচ্চতা চেঞ্জ করলে কী হবে, জি চেঞ্জ হয় গভীরতার সঙ্গে আর আহ্নিক গতির জন্য। পৃথিবী যে ঘুরতেছে ওই ঘূর্ণনের ফলে জি চেঞ্জ হয়, যদি না ঘুরতো তাহলে জি আরেক রকম হতো। তাহলে প্রথম ডিসকাস করবো আগে উচ্চতা পরিবর্তনের জন্য। প্রথম নম্বর হেডিং লাগাও, করবো আমরা উচ্চতা পরিবর্তনে সঙ্গে জির পরিবর্তন। অবশ্যই দেখো, তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে সামান্য কিছু উচ্চতা চেঞ্জ করো, মানে তুমি হয়তো গ্রাউন্ড ফ্লোরে ছিলে সেখান থেকে 5 তলায় উঠছো, তাতে জির পরিবর্তন কিছু আকাশ পাতাল পার্থক্য আসবেন। ঠিক আছে, চেঞ্জ মানে এখানে অনেকটা পরিবর্তন যদি করো, যেমন যদি কেউ পাহাড়ে উঠে যায়, পাহাড় মানে পর্বতে, মাউন্ট এভারেস্টে, সেখানে ডেফিনেটলি জির একটা চেঞ্জ তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ওই 1 তলা 2 তলা উঠে যে বলবে জি চেঞ্জ হয়েছে, ওতে কিছু এফেক্ট বুঝতে পারবে না। তাহলে একটা পৃথিবী আঁকো ভদ্রসভ্য করে, যার ব্যাসার্ধ আছে আর, পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরলাম একটা বস্তু আছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই হাইটটা হচ্ছে এইচ। তাহলে আমি দেখব পৃষ্ঠে তো অভিকর্ষজ ত্বরণ জি হয় আমরা জানি, হ্যাঁ, তাহলে ওই এইচ উচ্চতায় যে কত হবে। আমি যখন সরল দোলগতি পড়াইছিলাম মনে আছে, সেখানে এই কেসগুলো করছিলাম মনে আছে কি, কিন্তু সেখানে আমি জির পরিবর্তনটা ধরে নিয়েছিলাম, বলছিলাম যে এর প্রুফ হবে পরে, সেই প্রুফটা আজকে হবে। তাহলে ওই জায়গায় থাকলে, এখানে থাকলে জি হতো, ওখানে ধরো জি প্রাইম কিছু একটা হবে। তাহলে আগে বের করো ওই জায়গায় থাকলে পৃথিবীকে কত বলে টানে। এম ভরের বস্তুর ওপর নাম দিয়ে দিতে পারো, ধরো এই বিন্দুটা একটা নাম দিয়ে দাও, এটা পি বিন্দু, যেখানে বস্তুটা আছে। পৃথিবীর ভরটা ধরো বড় হাতের এম, এটা আছে ছোট হাতের এম ভর, তাহলে লিখো পি বিন্দুতে, পি বিন্দুতে এম ভরের বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল, অভিকর্ষজ আকর্ষণ বল, এফ সমান কি আসবে, এম জি হয়, এখানে হবে এম জি প্রাইম, ওটা তো জি প্রাইম ছিল উপরে। এবার মহাকর্ষ সূত্র লাগাও, আবার মহাকর্ষ সূত্র অনুসারে সেই জি এম এম বাই আর স্কোয়ার, মহাকর্ষ সূত্র। তাহলে এই বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব স্কোয়ার লাগাইতে হবে। টোটাল দূরত্ব কত আছে, আর প্লাস এইচ, তো তার হোল স্কোয়ার। আমার নিয়ম ছিল এই বস্তুর মধ্যবিন্দু থেকে সেই বস্তুর মধ্যবিন্দুর মধ্যে দূরত্ব স্কোয়ার, তাহলে এত দূরত্ব আর আছে, তো এইচ আছে, টোটালটা কত হবে আর প্লাস এইচ, তার হোল স্কোয়ার। এবার দুটাকে সমান করে দাও, এই এফ এই এফ, তাহলে আসবে এম জি প্রাইম সমান জি এম এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। একটা স্মল এম কেটে যাবে, তাহলে এখান থেকে জি প্রাইমের মান আসবে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এটা 1 নম্বর বলে রাখো, পরে কাজে লাগবে। এই ক্যালকুলেশন তো গেল এই পি বিন্দুর জন্য। এখন যদি তুমি আবার পৃথিবী পৃষ্ঠের জন্য ক্যালকুলেশন করো, এখানের জন্য, তাহলে এখানে কত বল দিয়ে পৃথিবী টানে কাউকে, এম জি দিয়ে, এটা তো জি ছিল, এম জি দিয়ে। তাহলে এবার করো পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে, তাহলে এখানে হবে এম জি। আচ্ছা আমি একবার দেখো এই মহাকর্ষ সূত্র বসিয়ে দিচ্ছি, এফ এর মান হবে এম জি, আর এইটা কত হবে বলো তো, এখানে তো শুধু দূরত্ব বলতে আর আছে, আর তাহলে শুধু হবে এম এম মানে জি এম এম বাই আর স্কোয়ার পৃথিবী পৃষ্ঠের জন্য, জি এম এম বাই আর স্কোয়ার। এটা বুঝতে পারছো কি না? এখানে যখন ছিলাম তখন এই সূত্রে ছিলাম, এখন তো আমি নেমে পৃথিবী পৃষ্ঠে চলে আসছি, তাহলে এইটা শুধু নেই, আটটা আছে এখনো। এখানে দেখো এম এম কেটে যাবে, তাহলে স্মল জির মানটা পাবে,
আগেরটাও কাটছিল, এবারেও কাটবে। এবার স্মল জি মান আসবে gm/r², এটা রাখো 2 নম্বর। এবার যেটা করবে সিম্পল 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ লাগাও। করবো আমি 1/2 আসবে g'/g, আর ওদিকে মান মিশালে এদিকে আছে gm/r+h এর হোল স্কোয়ার, এর আছে gm/r²। দেখো gm কেটে যাবে, এই আর স্কোয়ারটা উপরে উঠবে, আর এই r+h স্কোয়ারটা নিচে নামবে, r²/r+h এর হোল স্কোয়ার। এই যে উপরে আর স্কোয়ারটা আছে, আর স্কোয়ারকে নিচে নামিয়ে দাও, দেখি জোর করে নিচে ভাগ করে দাও, তাহলে কি হবে দেখো, উপরে 1 হয়ে যাবে, নিচে আর স্কোয়ারটা এই ব্যাকটার ভিতরে ঢুকলে আর কেটে 1 হয়ে যাবে, 1, এটা হবে h/r, এটা হবে এত স্কোয়ার ছিল, স্কোয়ার হয়ে তো ঢুকছে, অসুবিধা নেই। তাহলে এই নিচে আছে, উপরে উঠলে -2 হবে, বা তুমি চাইলে এটাও একটা গ্র্যাভিটেশনালের সম্পর্ক পেয়ে যাবে। তাহলে জি প্রাইম সমান কি আসবে, জি ইন্টু এইটা, এখান থেকে একটা পাচ্ছ তুমি জি প্রাইম সমান g/1+h/r এর হোল স্কোয়ার। তাহলে ওই উচ্চতায় তুমি জির মান কি করে মাপবে, তোমাকে শুধু মাপতে হবে কতটা হাইটে উঠছো, সেই এইচ এর মানটা বসিয়ে দাও, আর তো সব জানো তুমি মান। তুমি জির মান জানো 9.8 হয় পৃথিবীর জন্য, আর তো পৃথিবীর ব্যাসার্ধ বসিয়ে দিবে, পেয়ে যাবে জি প্রাইম। এটা হচ্ছে জি পরিবর্তনের মোটামুটি জেনারেল ইকুয়েশন। একটা স্পেশাল কেস করা যায়, এর স্পেশাল কেস কি, স্পেশাল কেস না, যখন এই পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে এই এইচটা যদি খুব ছোট হয়, যখন আরটা ভেরি ভেরি গ্রেটার দেন ফ্রম এইচ, মানে তুমি জাস্ট সামান্য কিছুটা উচ্চ হয়তো কিছু, ঠিক আছে, মানে তোমার হাইটের থেকে এই আরটা অনেক বড়, সেই কেসে পৃথিবীর ব্যাসার্ধ আছে 6400 কিলোমিটার, তুমি হয়তো 1 কিলোমিটারকে 2 কিলোমিটার উঠছো উপর দিকে, তাহলে তার সাপেক্ষে তো অনেক ছোটো না, সেইটা হচ্ছে স্পেশাল কেস। তখন কি হবে, আচ্ছা তখন দেখো কি করা যায় ইকুয়েশনটাকে, জি প্রাইম সমান আসবে, আচ্ছা জি থাকলো এদিকে, এটা নিচে থেকে উপরে তুললে -2 হয়ে যাবে, উপরে 1+h/r-2। একে তুমি চাইলে সিরিজে ভাঙতে পারো, একে তুমি চাইলে সিরিজ এরকম ভাঙতে পারো, দেখো ভাঙাটা দেখে নাও, এই যে মাথায় যেটা থাকে ওটা শুধু সেকেন্ড টার্মের এখানের সঙ্গে গুণ করে দিতে হয়, অ্যাপ্রক্সিমেট মানে হায়ার অর্ডারগুলোকে নেগলিজিবল করে, তাহলেই হবে। তাহলে গুণ করলে কী হবে, -2 গুণ হবে এখানে, তাহলে -2h/r হবে। এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট, অ্যাকুরেট নয়। এর পরেরগুলো আসবে স্কোয়ার টার্ম, কিউব টার্ম, পরপর বাড়তে থাকবে, সেগুলোকে ছোট ধরে নিয়েছে। কেন ছোটো ধরতে পারছে, কারণ এখানে বলা আছে এইচটা ছোটো, ছোটোর কোনো স্কোয়ার করলে সে আরও ছোটো হয়ে যাবে, তার কিউব করলে আরও ছোটো, তাহলে ওইগুলো হায়ার অর্ডারগুলো লেখার দরকার নেই, জি তো থাকবেই। হ্যাঁ, তাহলে এইটাও একটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়, জি প্রাইম সমান জি ইন্টু 1-2h/r। এটা কখন অ্যাপ্লিকেবল, যদি আর এর থেকে এইচটা অনেক ছোটো হয় তখন, তাহলে জেনারেল ইকুয়েশন সেইটা। আচ্ছা তাহলে যদি তুমি গ্রাফিক্যাল প্লট করো যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে জিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, করবো আমি উচ্চতার সঙ্গে মহাকর্ষীয় ত্বরণ বা এখানে অভিকর্ষজ ত্বরণ, এখানটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি ব্যাপারটা, গ্রাফটা কীভাবে হয় একটু দেখে নাও, এখানটা দেখিয়ে দিচ্ছি। এদিক বরাবর রাখো উচ্চতা, না এদিক বরাবর রাখো জি, এদিক বরাবর রাখো উচ্চতা। ধীরে ধীরে উচ্চতা বাড়লে কি হবে দেখা যাচ্ছে, দেখো এখান থেকে দেখো, উচ্চতা বাড়াচ্ছে মানে কি, এইচ বাড়বে, নিচে বেড়ে যাওয়া মানে আলটিমেট কী হবে, জির মান কমে যাবে। তার আস্তে আস্তে করে প্রথমে যদি বেশি থাকে, আস্তে করে কমতে কমতে এরকম চলবে, ঠিক আছে। এর গ্রাফটা হবে এইভাবে। তাহলে ম্যাক্সিমাম জি কোথায় হবে, এখানে যখন উচ্চতা 0 ছিল, মানে যখন পৃথিবী পৃষ্ঠে ছিল, এখানে 0 হতো, উচ্চতা যত বাড়াচ্ছ আস্তে আস্তে করে জির মান কমতিছে। তারপরে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার একদম যে যত তুমি এইচকে বাড়াবে, উচ্চতা বাড়বে, তত জির মান কমবে। এবং এই গ্রাফটা এরকম শেপের আসছে, তার এই কারণে আসছে কারণ এখানে জির সঙ্গে
1/r² কিছু ফর্মে আছে বলে এই গ্রাফটার প্লট এটা বোঝাচ্ছে g ইজ প্রপোর্শনাল টু বা g প্রাইম ইজ প্রপোর্শনাল টু 1/1 প্লাস h/r এর হোল স্কোয়ার। এই জন্য গ্রাফটা এরকম ঢাল করে আসছে, নাহলে কিন্তু স্ট্রেট যেত। স্ট্রেট কখন যাবে? যদি এটা সমহারে বাড়তে থাকতো, সমহারে ধরো জির সঙ্গে যদি এরকম সম্পর্ক থাকতো, g ইজ প্রপোর্শনাল টু 1/h, কিন্তু এখানে দেখো স্কোয়ারের সঙ্গে সম্পর্ক হয়ে আছে, এটা র্যাপিডলি কমতিছে। এবার 2 নম্বরটা করব, হেডিং লাগাও, যেটা আছে গভীরতার সঙ্গে জি এর পরিবর্তন। গভীরতার সঙ্গে জি পরিবর্তন। একদম ভদ্র করে একটা পৃথিবী এঁকে ফেলো, একটু বড় করে রাখবে কারণ ভিতরে কাজ করতে হবে আমাকে। ধরো পৃথিবীটা ব্যাসার্ধ আছে আর, ব্যাসার্ধ আছে আর। এখন আমি পৃথিবীর ভেতরে কিছুটা খুলে ঢুকছি, এতটা পর্যন্ত ধরে গেছি, মাটি খুলে খুলে গেছি অতটা। ধরলাম আমি ধরো এইচ গভীরতায় নামছি, ঠিক আছে, এইচ গভীরতায় নামছি, তাহলে আর বাকি আছে কতটা বলো তো নামতে কেন্দ্র অবধি? এইটা হবে r-h। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেখানে নামছে বিন্দুটার নাম দিয়ে ধরো পি বিন্দুতে নামছি, এখানে যেটা হচ্ছে এইচ গভীরতায় অবস্থিত। এইখানে একটা বিষয়, যেই বস্তু নামাচ্ছে তার ভর ধরো স্মল এম আছে। এই বিষয়টা দেখো একবার বলছিলাম আমি, তুমি যখনই পৃথিবীর ভেতর দিকে যাওয়া শুরু করবে, এবারে যেইখানে তুমি পৌঁছে যাবে, তোমার জন্য মানে তোমাকে টানার জন্য বাকি থাকবে কিন্তু এই ছোট পৃথিবীটা। ভাবো, যখন এখানে ছিলে তখন পুরো পৃথিবীটা তোমাকে টানতো, যখন এখানে চলে আসছো তখন আর বাইরেরগুলো তোমাকে টানবে না, টানবে ভেতরের এই যে অংশটা, বুঝতে পারছো? এই যে তরমুজের মতো বাইরের ছাল ছাড়িয়ে বাদ দিলে ভেতরের অংশটা আর বাকি থাকে। যত ভেতর থেকে তত আর পৃথিবী ছোট হবে। ভাবো, একটা সময় পৃথিবী পুরো সেন্টার আসবে, তখন পৃথিবী আর নেই। যত এখান থেকে নেমে 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 আসবে তত ওই সার্কেলটা কি হবে? ছোটো হবে, তো মানে পৃথিবীর সাইজেই ছোটো হবে এই ব্যাপারটা। তাহলে ধরো ওই মুহূর্তে পৃথিবীর ভর আছে এম প্রাইম, তাহলে পি বিন্দুতে কি হবে? পি বিন্দুতে ফোর্স কি আসবে? এফ সমান, সূত্র তো ছিল জি এম এম বাই আর স্কোয়ার, তাহলে এখানে আসবে জি এম প্রাইম এম বাই আর, বলতে আর কতটা বাকি আছে? আর মাইনাস এইচ, তাহলে আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। আবার বল সমান কি হয়? এম জি, এটা সমান। আর ধরলাম ওইখানে ধরো অভিকর্ষ ত্বরণ হবে জি প্রাইম ওখানটাতে, তাহলে এফ এর জায়গায় কি লেখা যায়? একবার লিখে দিচ্ছি, এখানটা আসবে এম জি প্রাইম। এবার দেখো স্মল এম একটা কেটে যাবে, তুমি ইজিলি লিখতে পারো, এখানে পাবে জি প্রাইম সমান জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। এবার আমাকে এখানে ভরের কনসেপ্ট লাগাতে হবে। কেন বলো তো? কারণ যত তুমি ভিতর দিকে ঢুকবে তত ভর তো পৃথিবীর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ভর সমান কি হয়? এম সমান আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে এটা তো গোলকের আয়তন হয়ে আছে। আচ্ছা লিখো, আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে কি? 4/3 পাই আর, বলতে এখানে আর বলতে কি? আর মাইনাস এইচ, তাহলে পাই ইন্টু আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার, ও সরি পাই আর কিউব, ওটা কিউব ইন্টু রো, পৃথিবীর ঘনত্ব রো, ঠিক আছে? তাহলে এই এম প্রাইমের জায়গায় এটা ছিল এম প্রাইম হবে, এম প্রাইমের মানটা বসাও, তাহলে আসবে জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ এর হোল কিউব ইন্টু রো বাই নিচে আছে আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। দেখো একটা কিউব আছে, একটা স্কোয়ার আছে, কাটবে, একটা পড়ে থাকবে আর উপরে আর মাইনাস এইচ, তাহলে আসবে জি রো 4/3 পাই আর মাইনাস এইচ, এটা আসবে জি প্রাইমের মান। আচ্ছা পৃথিবীর ঘনত্ব কত হবে বলো তো? টোটাল পৃথিবীটা ভাবো, হ্যাঁ টোটালটা, কেন ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে নি, তুমি পৃথিবীকে ছোটো করে দিলে পৃথিবীর ঘনত্ব পাল্টাবে নি, ঠিক আছে? ঘনত্ব ডেনসিটি সেম থাকবে। তাহলে এম সমান যদি ভি রো হয়, রো সমান কি আসবে? এম বাই ভি, অসুবিধা নেই। এইটা এম বলতে কি? টোটাল পৃথিবীর ভর, তাহলে এটা এম অফ ই দ্বারা লিখে রাখো, আর্থের ভর, ঠিক আছে? এম অফ ই। টোটাল পৃথিবীর আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব টোটালটার জন্য, তাহলে ওটা হবে এম ই বাই 4/3 পাই
ক্যাপিটাল আর এর কিউব, এই রোজ জায়গায় ওই মানটা বসাও, তাহলে আসবে জি ইন্টু এমই বাই 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ। দেখো 4/3 পাই কাটবে, তাহলে জি প্রাইমটা পাবে তুমি দেখো জি এমই বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ। এই ধরনের ইকুয়েশনগুলোকে বাক্স বানিয়ে রাখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এখান থেকে ম্যাথ প্রবলেম করতে লাগতে পারে, এইটাকেও বাক্স বানাও এইটাকে, কারণ তোমাকে যেখানে ধরো ডাইরেক্ট পৃথিবীর ডেনসিটি বলা থাকবে সেখানে রোর মান বসিয়ে দিবে এখানে একবারে ডাইরেক্ট, ঠিক আছে, মানে এই ইকুয়েশনটা লাগবে কাজে। তাহলে এখান থেকে এক্সপ্রেশনে তুমি কি পাচ্ছ দেখো, জি প্রাইমটা হচ্ছে প্রপোর্শনাল টু আর মাইনাস এইচ এর সঙ্গে, কারণ জি তো ধ্রুবক, পৃথিবীর ভরও তো ধ্রুবক, পৃথিবীর ব্যাসার্ধও ধ্রুবক, তাহলে এইটার সঙ্গে এইটা সমানুপাতিক হয়ে যাচ্ছে, বুঝা যায়। আবার আমরা আগের দিন সেই স্মল জির সঙ্গে ক্যাপিটাল জি রিলেশনটা দেখছিলাম, দেখো জি সমান আসছিল জিএম বাই আর স্কোয়ার ছিল, ব্যাসার্ধ ক্যাপিটাল আর ছিল, ক্যাপিটাল লিখছি ওই জন্য, ঠিক আছে। এটা দেখো হচ্ছে আর কিউব, তাহলে একটা আরকে রেখে দিলে এই জায়গায় আমি স্মল জি লিখতে পারি, আর কিউব ছিলেন আর স্কোয়ার দরকার, তাহলে একটা আরকে বের করে দাও, আর স্কোয়ার থাকবে, তাহলে কি লিখবো দেখো, এটা জি প্রাইম সমান আসবে জি বাই আর, আসবে তো, একটা আর পরে থাকবে ইন্টু আর মাইনাস এইচ। তাহলে সাজারে যেটা পাবে তুমি জি প্রাইমের মান জি ইন্টু আর বাই আর মাইনাস এইচ বাই আর, এইটা তুমি চাইলে দেখো আর দিয়ে ভেঙে দিতে পারো, আর আর কেটে 1 হবে, এটা এইচ বাই আর আসবে, ওই ইকুয়েশনগুলো মনে রাখতে সুবিধা আর কি। তাহলে জি প্রাইম সমান আসবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আগের ইকুয়েশনটা যেটা সে হাইটের সঙ্গে চেঞ্জ ছিল, সেখানে দেখো স্কোয়ারের সঙ্গে ব্যাপার ছিল, স্কোয়ার ছিল বলেই সেটা হচ্ছে র্যাপিডলি কমছিল, ভাবো ঢাল করে কমছিল না সেটা। এখানে দেখো লিনিয়ার সম্পর্ক আছে, দেখছো তুমি এইচ ধরো আর এর মান আছে 10, এইচ এর মান আছে 2, হ্যাঁ, তুমি এইচকে যদি এখন 3 করো 4 করো কি হবে, এটা লিনিয়ারলি কমবে। এইচ বেড়ে গেলে কি হবে, বিয়োগ ফলটা কমে যাবে, মানে বাদটা বেশি যাবে এবারে যদি এইচ বাড়ে, তাহলে বাদ কমে গেলে জি প্রাইমটা কমবে। তাহলে ওর গ্রাফটা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট সহজ হবে ব্যাপারটা। এদিক বরাবর রাখো গভীরতা, এদিক বরাবর জি রাখো, গ্রাফটা আসবে এইরকম ভাবে, স্ট্রেট লাইন আসবে, যা সরল সম্পর্ক হয়ে যাচ্ছে। এখানে এটা হবে ম্যাক্সিমাম মান, এদিক বরাবর চলে জি প্রাইম রাখো, এই ম্যাক্সিমাম মানটা হচ্ছে জি, যেটা পৃথিবীর পৃষ্ঠে দেখা যায়, আস্তে আস্তে করে গভীরতা বাড়ালে কমতে শুরু হবে। আর তোমরা জানো কোথায় যে ঠেকবে, এটা যেখানে পৃথিবীর ব্যাসার্ধে পৌঁছে যাবে গভীরতাটা, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ আর, কেন্দ্রে গেলে তো জির মান 0 হয়ে যাবে। দেখো জির মান 0 হয় কিনা তুমি নিজে দেখো, এই ইকুয়েশন দেখো জি প্রাইম সমান জি এম এম বাই আর কিউ আর মাইনাস এইচ, যখন এইচটা আর হয়ে যাবে আর মাইনাস আর করলে কি 0, ওই 0 মানে টোটালটা 0, তাহলে জি প্রাইম হবে 0। এই এক্সপ্রেশন থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে দেখাও পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 হয়, প্রশ্নটা লিখে রাখো, ভালো প্রশ্ন এটা, দেখাও পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 হয়। খুব সহজভাবে বলবে, কি বলবে, ওজন মানে কি mg, তো জি যদি 0 হয়ে যায় জি প্রাইম, তাহলে তো ওজন 0 হয়ে যায়। তাই এইভাবে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে পড়ে। আচ্ছা তুমি চাইলে সেই পৃথিবীর বাইট থেকে আমরা শুরু করছিলাম বা কেন্দ্র থেকে শুরু করো, একটা গ্রাফ করব যেখানে একদম পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে এগিয়ে গিয়ে পৃথিবীর পৃষ্ঠ পেরিয়ে একটা হাইট পর্যন্ত পুরো রাস্তাতে জি কীরকম চেঞ্জ হয়, কোথায় কীরকম হয়, টোটাল গ্রাফটা কীরকম হবে একটু দেখে লো। এখানে দেখে দিই ছোট্ট করে একটু, এইভাবে রাখো, এই দিক বরাবর রাখো দূরত্ব, বা বলতে পারো কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব এইদিকে, এই দিক বরাবর রাখো জি প্রাইম। তাহলে বলো পৃথিবীর কেন্দ্র মানে এখানে তো 0 0 আছে এখানটাতে, এখানে জির মান কি আসবে 0,
তাহলে এইখান থেকে আস্তে আস্তে করে বাড়া শুরু হবে। এবারে কোথায় ম্যাক্সিমাম হবে? পৃথিবীর পৃষ্ঠে গিয়ে, পৃষ্ঠ থেকে হাইট বাড়ালে আবার এরকমভাবে কমবে। মনে আছে গ্রাফটা এরকম হবে, দেখো প্রথমটা স্ট্রেট লাইন উঠবে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত, পৃষ্ঠ থেকে আবার হাইট বাড়ালে গ্রাফটা হয় এইরকমভাবে। এই যে পার্টিকুলার দূরত্বটা কেন্দ্র থেকে, এটাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ক্যাপিটাল আর, ওইখানটা। আর ওইখানেই হয় ম্যাক্সিমাম অভিকর্ষজ ত্বরণ জি, এই এত হাইট হচ্ছে জি। আচ্ছা, কেন দুদিকে দুরকম গ্রাফ আসছে? একদিকে স্ট্রেট লাইন, একদিকে কার্ভড আসছে, ঠিক আছে? র্যাপিডলি একদিকে স্ট্রেটভাবে বাড়তিছে, একদিকে মানে র্যাপিডলি কমতিছে। কেন এরকম হয়? কারণ এই দিকের গ্রাফটা লিনিয়ার সম্পর্কের গ্রাফ, আচ্ছা লিনিয়ার সম্পর্ক এখানে, আর আগের সেই গ্রাফটা ছিল স্কোয়ারের সঙ্গে, তাড়াতাড়ি কমে আরো। লিখতে পারো এইদিকের এক্সপ্রেশনটা ছিল জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু 1/1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার, আর এদিকটা ছিল জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু আর মাইনাস এইচ। এবারে পড়ব 3 নম্বর যে ইফেক্টটা আছে জি পরিবর্তনের, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, পৃথিবীর আহ্নিক গতির জন্য প্রভাব, ঠিক আছে? ডিউ টু রোটেশন অফ আর্থ, মানে পৃথিবী যদি না ঘুরে যদি স্থির থাকতো তাহলে একরকম জি আমাদের অনুভব হতো। এখন পৃথিবী ঘোরার জন্য, পৃথিবী কী বলে তারা অক্ষের সাপেক্ষে ঘুরে তো এরকম, ওই ঘোরার ফলে আমাদের জিটা অন্যরকম মনে হয়। আচ্ছা, আবার একই রকমভাবে ধরো পৃথিবী ধরো এই অক্ষের চারদিকে ঘুরতেছে, ধরো এই দিক বরাবরই ঘুরতেছে, অসুবিধা নেই। তাহলে ধরো যেই ব্যক্তিরা ধরো এরকম একটা জায়গায় আছে, এই পৃথিবী যখন এরকম করে গোল গোল করে ঘুরবে, রাউন্ড হবে, তখন ও তো এই পথ বরাবর ঘুরতেছে, ভাবো। হ্যাঁ, ও এই পথ বরাবর ঘুরবে একটা লোক। যেমন তুমি ভাবো না, তুমি যে কোনো একটা ধরো প্লাস্টিক বল বা যে কোনো বলের উপরে যদি একটা ছোটো যদি ধরো সাদা রঙের বল, একটা ছোটো করে তুমি কালির ফোঁটা দিয়ে দিলে, দিয়ে যদি বলটা যদি ঘুরিয়ে দাও, তাহলে ওই বিন্দুটা কী হবে? এরকম করে গোল গোল করে ঘুরে তো। হ্যাঁ, একদম সেরকম ভাবো না তুমি পৃথিবীর উপরে অবস্থায় একটা ব্যক্তি আছে, একটা বস্তু আছে, পৃথিবী ঘুরতেছে, মানে কি ওই বস্তুটা এই পথে ঘুরতেছে গোল গোল করে। তাহলে বৃত্তপথে ঘুরলে আমরা জানি একটা বাইরের দিকে সেই অপকেন্দ্র বল কাজ করে, মনে হয় যেন ফিকা হয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, বস্তুর ভর যদি এম হয়, তাহলে ওই বাইরের দিকে অভিকেন্দ্র বলের সূত্র কী ছিল? এম ওমেগা স্কোয়ার আর, মনে পড়ে? অভিকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর, আরটা হচ্ছে এইখানের যে ব্যাসার্ধটা, সেটা এইখানে একটা স্মল আর। এমটা হচ্ছে এখানে যেই ভরের বস্তুটা আছে সেটা, ধরো এম ভরের বস্তু আছে। ওমেগাটা হচ্ছে পৃথিবীর অ্যাঙ্গুলার ভেলোসিটি। প্রথম আগে বুঝতে হবে পৃথিবী ঘুরলে কেন জি চেঞ্জ হয়, হ্যাঁ সেটা বুঝো। ধরো পৃথিবীর সেন্টার আছে এখানটা, সবসময় পৃথিবী চায় তোমাকে এই দিক বরাবর টানবে, ব্যাসার্ধ বরাবর, কেন্দ্রের দিকে টানবে তো সবসময়। মানে ভাবো ওই দিক বরাবর ধরো জি আছে, পৃথিবী সব কেন্দ্রের দিকে টানে। আচ্ছা, আর ওই বস্তু মানে পৃথিবী ঘোরার ফলে এখন বাইরের দিকে একটা বল কাজ করতেছে, তাহলে দুটার যদি তুমি লব্ধি বল বের করো, লব্ধি দরকার তো। তোমাকে যদি কেউ যদি বাইরের দিকে না যদি টানার লোক থাকতো, তাহলে তুমি শুধু কেন্দ্রের দিকেই আসতে। কারণ পৃথিবী ঘোরার জন্য এক্সট্রা একটা বাইরের দিকে বল তৈরি হচ্ছে, বুঝো ব্যাপারটা? তাহলে এখন দুটা বলের লব্ধি পাবো একটা, সেই লব্ধিটা ধরো এরকম একটা বরাবর হবে, যেটা বলতে পারো জি অফ এফেক্টিভ। এফেক্টিভ মানে লব্ধি বল, মানে লব্ধি অভিকর্ষজ ত্বরণ আর কি। একসঙ্গে এম দিয়ে গুণ করলে তো বল হয়ে যাবে, বুঝতে পারছো কিনা? পৃথিবীর টানের ভিতর দিকে এম জি, তাহলে এটা হবে এম জি এফেক্টিভ। এই বলটা নির্ভর করে, ধরো লব্ধি কি নির্ভর করে বলতো, যদি দুটো যদি প্রায় যদি সমান সমান বল হতো, তাহলে দুটোর পুরো মিডিল দিয়ে যেত, এই তো। এখানে মিডিল দিয়ে যায়নি, দেখো এই দিকে যেন ঘেঁষে আছে, তার মানে বাইরের দিকে যে অপকেন্দ্র বল, এটা লিখে নাও অবশ্যই, এটা হচ্ছে অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স।
অপকেন্দ্র বল, এই বাইরের দিকে যে অপকেন্দ্র বল তার থেকে ভেতর দিকের যে অভিকর্ষজ টানটা সেটা অনেক বেশি, তো বেশি হচ্ছে বলেই তো লব্ধিটা ওর কাছাকাছি আছে। তার মানে আমাদেরকে পৃথিবী অ্যাকচুয়ালি পুরো কেন্দ্রের দিকে টানতে পারেনি, স্লাইডলি একটা অ্যাঙ্গেল মানে অন্য কোনো দিকে টানে। এবার কারণটা হচ্ছে কারণ পৃথিবী ঘুরতেছে বলে। এটা যদি বুঝতে পেরে যাও তাহলে আমাদের সেই ভেক্টরের লব্ধি ভেক্টরের যে সূত্র ছিল আমরা কি বলতে পারি, এই লব্ধি ভেক্টর সমান এই দুটো ভেক্টরের যোগফল। এই ব্যাপারগুলো একটু মনে রাখবে, এগুলো লেখার কিছু নেই, জাস্ট বোঝার জন্য আর কি। যেহেতু এমজিটা এর থেকে অনেক বেশি হয়, এইটা এর থেকে অনেক বেশি হয়, সেই জন্য লব্ধিটা এর কাছাকাছি হয়। হ্যাঁ, এগুলো ব্যাপার। তাহলে যে ডায়াগ্রামটা হচ্ছে আমি আঁকি, দেখো একটা আছে এই দিক বরাবর, হ্যাঁ, একটা আছে এই দিক বরাবর, আর লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর এরকম। এইটা আছে জি, এটা আছে জি এফেক্টিভ লব্ধি, এই দিক বরাবর আছে। আচ্ছা, এটা ছিল অপকেন্দ্র বল, তাহলে অপকেন্দ্র ত্বরণটা কি হবে, শুধু এমটা বাদ দিতে হবে, ওমেগা স্কয়ার আর থাকবে ওমেগা স্কয়ার আর। তাহলে আমি লিখতে পারি ভেক্টরের নিয়ম অনুযায়ী জি অফ এফেক্টিভ সমান জি ভেক্টর প্লাস ওমেগা স্কয়ার আর, আর ভেক্টর লাগি তো। আচ্ছা, প্রথমে বল দ্বারাই লিখো, ছাড়ো, ধরো এম জি প্রাইম সমান এম জি এম ওমেগা স্কয়ার আর, আর ভেক্টর। তাহলে জি এফেক্টিভ সমান আসবে জি ভেক্টর প্লাস ওমেগা স্কয়ার আর ভেক্টর। এটা গেল ভেক্টরের ফর্মে। এবার সেই লব্ধি ভেক্টরে আমরা সূত্র জানতাম, জি এফেক্টিভ, সেই সূত্র ছিল আর সমান হতো রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, মনে আছে লব্ধি ভেক্টরের মান বের করা। তাহলে এখানে হবে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস 2ab এটা ইন্টু এইটা cos থিটা। এখানে থিটা হচ্ছে এইটা, এই যে অক্ষের সাপেক্ষে ধরো এই কোণটা ধরো থিটা কোণ করছে, তাহলে একটা আসবে জি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা, ওমেগা স্কয়ার ছিল তার স্কয়ার করলে ওমেগা 4 চলে আসবে, ওমেগার 4 আর স্কয়ার প্লাস 2 ইন্টু জি ওমেগা স্কয়ার আর কস। তার মানে থিটা হবে নি, অ্যাঙ্গেল চেঞ্জ হবে। কোথায় দেখাবো, এইখানে দেখি দিই। দেখো তোমার এই যে কোণটা ছিল, এই কোণটা তো থিটা ছিল, দেখো, হ্যাঁ, ওই কোণটা যদি থিটা হয় তাহলে এই বাকি কোণটা কত, পাই মাইনাস থিটা। তাহলে আমি কার কার মধ্যে লব্ধি বের করতেছি, এর সঙ্গে এইটা, ওদের মধ্যবর্তী কোণ কত আছে, পাই মাইনাস থিটা, তাহলে কস পাই মাইনাস থিটা। এখানে এবার কিছু মারাত্মক রকম আমি জল মিশানো ক্যালকুলেশন হবে, ঠিক আছে, এবার তো স্টার্ট হয়েছে। এটা তোমরা জানো কস পাই মাইনাস থিটা মানে কত হয়, কস 180 মাইনাস থিটা। এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরবো, দেখো এই যে পৃথিবী যে কৌণিক বেগে নিয়ে ঘুরতেছে, পৃথিবী কি বিশাল স্পিডে ঘুরতেছে, তাহলে তো দিন রাত্রি দমে দেখা যেত। পৃথিবীর ওমেগাটা হচ্ছে খুব ক্ষুদ্র হয়, স্মল। পৃথিবী যেহেতু নিজেই কি অ্যাঙ্গুলার স্পিড কম, তাহলে যে কোনো ক্ষুদ্র রাশির যদি স্কোয়ার করো সে আরও ক্ষুদ্র, তার 4 করলে আর দেখা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে নগণ্য হয়ে যাবে একবারে। তাহলে এখানে যে মাথায় 4 আছে এই টার্মটা তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারো। কেন কি বুঝতে পারছো, কারণ পৃথিবী ঘুরতেছে কিন্তু এমন স্পিডে ঘুরেনি যে দিন রাত্রি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়, এমন তো হয়নি। কি 24 ঘন্টা লাগে, মানে 12 ঘন্টা করে লাগে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, টাইম পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা। সেই জন্য ওমেগাটা হচ্ছে খুব ক্ষুদ্র হয়। তাহলে তুমি আগে চাইলে লিখতে পারো এরকম অ্যাপ্রক্সিমেট করে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস, শুধু এইটা বাদ হয়ে যাবে যেটা মাথায় 4 আছে, ঠিক আছে, এটা থাকবে 2 ইন্টু জি ওমেগা স্কোয়ার আর কস থিটা। কস পাই মাইনাস থিটা সমান তো মাইনাস কস থিটা হয়। অল সাইন টেন কস, 180 কম মানে এটা সাইনে পড়েছে, তাহলে কসে আছে না মাইনাসে হবে। জিটাকে বাইরে বের করলো, এখানে জি স্কোয়ার আছে, বাইরে বের করলে শুধু জি বেরাবে, ওটা জি বেরিয়ে যাবে, তাহলে ওটা 1 পড়বে। কিন্তু এখানে দেখো জি স্কোয়ার নেই, এটা জি ছিল, তাহলে জি দিয়ে ভাগ হয়ে যাবে নিচে, তাহলে এটা হবে 2 ইন্টু ওমেগা স্কোয়ার আর কস থিটা বাই জি। আচ্ছা, রুট আছে, রুট মানে হোল টু দি পাওয়ার হাফ বলা যায়,
এটা লিখবো দেখো জি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কস থিটা বাই জি, মানে রুট না লিখে আমি কি লিখবো, এটা হোল টু দি পাওয়ার হাফ। লেখা যায় তো? কেন লিখবো? কারণ একে আমি আবার সিরিজে অ্যাপ্রক্সিমেশন করব। মনে হচ্ছে আগের দিনও করছিলাম, আমরা এই ক্যালকুলেশন আগেও করছি কখনো, যে একা যদি তুমি অ্যাপ্রক্সিমেশনে ভাঙো তাহলে এই মাথারটা সিম্পলি এখানে গুণ হয়ে যায়। যদি এখানে মাইনাস হাফ থাকতো তাহলে মাইনাস হাফই গুণ হতো, শুধু প্লাস হাফ আছে এখানে প্লাস হাফই গুণ হবে। এবং দেখো শুধু ওখানেই থেমে যাবে না, অ্যাকচুয়ালি প্রথমটা স্কোয়ারে ভাঙবে, তারপরটা ওর পরে হায়ার টার্ম আসবে, ঠিক আছে, কিউব আসবে, 4 আসবে। কিন্তু যেহেতু দেখলাম কি ওমেগা তার স্কোয়ারটা তবু চালিয়ে লিখা যাবে, তারপর থেকে কি হয় খুব ক্ষুদ্র হয়ে যায়, তাহলে সেগুলো লিখবো না, নগণ্য হয়ে যাবে। তাহলে আমি এখানে দেখো জি এফেক্টিভটা পাবো, জি এফেক্টিভটাই তো হবে জি প্রাইম, মানে যেটা নতুন জি, ঠিক তো? তাহলে জি প্রাইম সমান পাবো আমি এখানে ভাঙবো, দেখো জি ইন্টু 1 মাইনাস একটা হাফ চলে আসবে, এই হাফটা এইখানে গুণ হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 2 ওমেগা স্কোয়ার আর কস থিটা বাই জি, 2 কেটে যাবে। তাহলে যেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা বাই জি। এইটা একটা এক্সপ্রেশন, বা এটার আর একটা অল্টারনেটিভ লিখতে পারো, কিছু নয়, শুধু এই জিটাকে যদি গুণ করতো আর একটা অন্যরকম আসবে, দেখছো যেটা যদি ভিতরে গুণ করতো তাহলে আসবে জি মাইনাস জি কেটে যাবে, এখানে লিখে দিই। আর একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন এখান থেকে লেখা যায়, এখান থেকে জি প্রাইম সমান আসবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। যেহেতু এখানে স্মল আর সমান হয় ক্যাপিটাল আর কস থিটা, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এই আসবে এক্সপ্রেশন। যদি কখনো ওমেগা 0 হয়ে যায় তাহলে অ্যাকুরেট যেটা জি সেটাই পাবে তুমি। তাহলে সমস্যা আছে, পৃথিবী যদি কখনো থেমে যায় তখন আবার জি চেঞ্জ হয়ে যেতে পারে। এখন যেটা আমরা জি বলে জানি 9.8 সামথিং, তখন 9.8 থাকবে না, বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। এটা মাইনাসে আছে মানে কি এখন কম দেখাচ্ছে আমাকে ভ্যালু, তখন নিজেকে আরও বেশি ভারী ভারী মনে হবে, অলস ব্যক্তি যাকে বলে। পৃথিবী গতিশীল আছে বলে পৃথিবী সচল, মানে মানুষ কাজকর্ম করতেছে। পৃথিবী যদি নিজে থেমে যায় তাহলে মানুষও থেমে যাবে। তার কারণ হচ্ছে জিটা বেড়ে যাবে অনেক। আচ্ছা, এর উপর দুটো কেস করে নাও। কি কেস? পৃথিবীর নিরক্ষরেখা বরাবর যে মানুষগুলো বাস করে তারা কত জি অনুভব করবে, আর যারা এই মেরুর দিকে থাকে, এই মেরু তাদের কত জি হবে। কারণ একটা ব্যাপার ভাবো, যে এখানে থাকে তাকে কতটা রাস্তা কভার করতে হয়, অনেকটা বেশি ঘুরে তো। আর যে এখানে থাকে, ধরো যে মিডিলে বসে থাকবে সে শুধু নিজে গোল গোল করে ঘুরবে, ভাবো যেমন সে ব্যাপারটা বুঝতেছে কি বলছি আমি? তুমি যদি কখনো জামে করে জল নিয়ে যদি গোল গোল করে ঘুরাও, দেখবে দূরের গুলো কি অনেকটা বেশি ঘুরে তো, আর মাঝেরটা একটা বিন্দুতে ফিক্স থেকেই ঘুরে। তাহলে সেরকম ব্যাপারটা হবে এখানে আর এখানে। চলো কেস 1 লাগাও, যেটা হচ্ছে নিরক্ষরেখা বরাবর। নিরক্ষরেখা বরাবর বলো, নিরক্ষরেখা বরাবর অ্যাঙ্গেল কত হবে? এইটা ছিল এই দিকে, এইটা ছিল এইভাবে। এখন ও যদি সরে সরে নিরক্ষরেখা চলে আসে, অ্যাঙ্গেল তো 0 হয়ে যাবে। তাহলে থিটার মান হবে 0 ডিগ্রি। তো তোমার যে এক্সপ্রেশনটা ছিল জি প্রাইমের, বলো কি ছিল? জি প্রাইম সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস থিটা, এই তো। কস থিটার মান, কস 0 মান কত হয়? 1। তাহলে তখন আসবে জি প্রাইম সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। এইটা হচ্ছে মিনিমাম পসিবল জি। যারা নিরক্ষরেখা বরাবর থাকে, যে মানুষগুলো, যেসব দেশগুলো পড়ছে, ওখানে জি সব থেকে মিনিমাম অনুভব হয়। কারণ দেখো সেখানে ব্যাসার্ধ তো ম্যাক্সিমাম হয়, ক্যাপিটাল আর, ঠিক আছে, মানে ম্যাক্সিমামটাই বিয়োগ চলে যায়, মানে জি প্রাইমটা অনেক ছোটো হয়ে যায়। এটা বলতে এটা হচ্ছে মিনিমাম জি, মিনিমাম জি। এবার কেস 2 লাগাও, যেটা করবো পৃথিবীর মেরু বরাবর। মেরুতে থিটার মান কত হবে? এখানে আছে, এই কোনটা বাড়ে বাড়ে এখানে যাবে, 90 ডিগ্রি হবে। থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে তখন দেখো মান বসাও, এখানে মান বসাও,
জি প্রাইম সমান হয় জি মাইনাস এটা cos 90 আসবে, cos 90 মান হয় 0, তাহলে এই পুরো পার্টটা বাদ হয়ে যাবে, হবে শুধু জি প্রাইম সমান জি। বুঝতে পারছো? যারা মেরুতে থাকে এই মেরু আর এই মেরুতে তাদের জিটা অনেক বেশি হয়, ম্যাক্সিমাম এখানেই হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম জি। তাহলে পৃথিবী যদি কখনো ঘোরা যদি থেমে যায় তাহলে তখন সবটাতেই জি পড়ে যাবে। অ্যাকচুয়ালি ভাবো তুমি পৃথিবী ঘোরার কোনো এফেক্ট নেই, এই যে মেরুগুলাতে পৃথিবী ঘোরার কোনো এফেক্ট নেই, পৃথিবী স্থির থাকলেও জি হবে আর ঘুরলেও জি হবে, একবারে অ্যাকুরেট হবে মানে শুধু মেরুতেই, মেরু একটু এদিকে চলে এলে আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে খুব ভালো একটা প্রবলেম আছে, করে নাও, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে এখান থেকে, খুব মজার প্রশ্নটা। পৃথিবীর বেগ কত হলে নিরক্ষরেখায় বসে থাকা ব্যক্তি নিজেকে ভারহীন বলে মনে করবে? ব্যাপক প্রশ্ন। কত হলে নিরক্ষরেখায় বসে থাকা ব্যক্তি নিজেকে সম্পূর্ণ ভারহীন বলে মনে করবে? কি করে করবে এটা? দেখো কখন ভারহীন হবে বলো তো, নিরক্ষরেখা বলে দিছে, ধরো পৃথিবী আছে এইটা, এই নিরক্ষরেখা বরাবর, এই তো লোকটা এখানে বসে আছে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীকে চাইছে এদিকে টানতে জি দিয়ে, এই তো, আর ওকে বাইরের দিকে সেই অপকেন্দ্র বল কাজ করে, তার সূত্রে কি হয় এম ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে ভিতর দিকে কাজ করে এম জি, ওদিকে যায় এইটা, দুটো যখন সমান হবে তখন তো ভারহীন বলে মনে হবে। পৃথিবীর স্পিড কত হলে তখন বাইরের দিকের বল ভিতর দিকের বল সমান হয়ে যাবে, তখনই হবে ভারহীন। একটা লোকের কখন কোনো চিন্তা থাকেনি বলো তো, যখন তার ইনকাম আর আউটগোয়িং সমান হয়ে যায়, টাকা রাখারও কোনো ভয় নেই, চুরি করারও কোনো ভয় নেই, ঠিক তো, যা আসে সঙ্গে সঙ্গে খরচা হয়ে যায়। দেখো এই কাজ খুব সিম্পল, আমরা এক্ষুনি জির মানে পৃথিবী ঘোরার জন্য যে জির পরিবর্তনটা হচ্ছিল তার রাশিমালা কি ছিল, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এই তো ছিল এটা। এখন ভারহীন মনে হবে মানে কি, এখন জি প্রাইমটা তাহলে জিরো হয়ে যাবে, ঠিক তো, জি প্রাইম হয়ে যাবে জিরো, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা স্কোয়ার আর সমান জি আসবে, এটাতে পারছি জি প্লাস হয়েছে, তাহলে ওমেগা সমান কি আসবে রুট ওভার অফ জি বাই আর। এটাই হচ্ছে পৃথিবীর বেগ এখন দরকার, এত বেগে পৃথিবী ঘুরলে তবে নিরক্ষরেখায় বসে থাকা ব্যক্তি নিজেকে ভারহীন বলে মনে হবে। আরে ভারহীন মানে কি, আর হচ্ছে এম জি প্রাইমটা হতে হবে শূন্য, এম তো আর কখনো শূন্য হবে নি, তাহলে জি প্রাইমটাকে শূন্য হতে হবে, জি প্রাইমকে শূন্য করে দিচ্ছি এখানে, তাহলে পৃথিবীর কৌণিক বেগ এত হতে হবে একটা ব্যক্তিকে ভারহীন বলে মনে করতে। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, পৃথিবী এত বেগে ঘুরুক বা এত যদি আরও বেশি স্পিডেও ঘুরে, মেরুতে যে লোকগুলো বসে আছে তার উপর কোনো এফেক্ট নেই, কারণ আমরা কেসেই দেখছি কি জি প্রাইম সমান জি হয়ে যায়, সেখানে আগে থেকে ঘুরার কোনো এফেক্ট নেই। এগুলো খুব কনসেপচুয়াল ব্যাপার মনে রাখবে। আচ্ছা প্রশ্ন এরকম হতে পারে তো যে তাহলে এখন এই স্পিডে ঘুরতেছে মানে এখন তাহলে রাত্রি দিন কত সময় অন্তর অন্তর হবে, মানে এখন টাইম পিরিয়ড কত হবে পৃথিবীর? এমনি তো 24 ঘন্টা হয়, এখন কত হবে যখন হচ্ছে মানুষ নিজেকে নিরক্ষরেখায় ভারহীন বলে মনে হবে? করলে সিম্পল হবে, ওমেগা সমান কি হয় 2π/t, এই তো, তাহলে ওটা সমান হবে রুট ওভার অফ জি বাই আর, তাহলে ক্যাপিটাল টি সমান কি আসবে 2π রুট ওভার অফ আর বাই জি, এটা আসবে কিনা দেখো, টিটা কোথায় পাঠাইছি, এটাকে নিচে নামাইছি, উল্টে গেছে। তুমি যদি মান বসাও, আর এর মান আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে 6400 কিলোমিটার হয়, জির মান হয় 9.8 সামথিং, এটা হিসাব করলে আসবে 84 মিনিট মতো, বুঝতে পারছো? 84 মিনিটে রাত্রি দিন চেঞ্জ হয়ে যাবে। যেসব মানুষের পৃথিবীতে বসে ঘোরার ইচ্ছা আছে তাদের জন্য পৃথিবীর টাইম পিরিয়ড হতে হবে 84 মিনিট, মানে 84 মিনিটের মধ্যে রাত্রি দিন সব হয়ে যাবে। ওই কত হবে ভাগলে 42 মিনিট করে, 42 মিনিট দিন 42 মিনিট রাত্রি, শেষ আবার জোর হবে। এই ছিল মোটামুটি ব্যাপার।